তোমার জন্মে ঠিক নেই মানে কি? তো মানে জন্মের তারিখে ঠিক নাই। আমার বয়স নাকি হেডমাস্টারে 4 মাস বাড়াই দিছিল, সেই হিসেবে নাকি 1 মাস পরে আমার বয়স 25 হইব। আর 25 হইলে আমাদের পুরান ঢাকা থাকবা দিব না, সিধা গুলশান পাঠাই দিব জান। ও মাই গড, তার মানে আর 1 মাসের মধ্যে তোমাকে বিয়ে করতে হচ্ছে? তাইলে কইতাছি কি, কইতাছি না যে টেনশনে আছি। আমার বুঝা দেখো, এই টেনশনে প্যারাসান হয়ে একেবারে একদিনের মধ্যে আমার ওজন 2 ভরি কমে গেছে গা। তোমার বিপদের মধ্যে আমার বিপদটা যোগ হয়ে এখন একটা বিরাট সমস্যা দেখা দিল। আমি না কি করব কিচ্ছু বুঝতে পারছি না রূপম। আমি রাখি, আমি একটু যাই শানু খালার সাথে কথা বলি, দেখি কি করে উনি আমার জন্য। আর শোনো জান, তুমি না টেনশন করো না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। ওনার উপর ভরসা করে তো আছি। যাও, রাখি, বাই, সি ইউ, বাই। শানু খালা, কেমনে কি করব? আমি তো টায়ার্ড হয়ে গেলাম। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ঝগড়া করা। হ্যাঁ, অথচ নবেরার সঙ্গে গত 1টা মাস চেষ্টা করে আমি ঝগড়া করতে পারলাম না। আমি তো অস্থির মামা, ভালো লাগে না। মামা, আমি তো যথাসাধ্য চেষ্টা করছি তোকে হেল্প করার, কিন্তু কোনো কিছুতে তো কোনোভাবেই কাজ করছে না। কেমনে পারবি? এই মেয়ে তো কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। চিন্তা কর, কোনো মেয়ের যদি বলা হয় তোমার যতটা সুন্দরী মনে করে প্রেম করছিলাম, তুমি আসলে অতটা সুন্দরী না, তারপরেও যদি এই মেয়ে না চাতে, তুই কেমনে ঝগড়া করবি? মানে কি, তুই এই কথা ওকে বলেছিস? হাই বেটা, বলছি না মানে? আমি নবরাকে পরিষ্কার বলে দিলাম, হ্যাঁ, তোমাকে যতটা সুন্দরী মনে করতাম, তুমি আসলে অতটা সুন্দরী না, না, এভারেজ লেভেলে সুন্দরী। হ্যাঁ, আমার কবি বন্ধু মিল্টন হচ্ছে সৌন্দর্যের পূজারী। ও বলছে তুমি সুন্দরী না। এ মামা, এর মাঝখানে আমার নামটা মেনশন না করলেই পারতি। হাই বেটা, ভাটে পুরা করতে হইছে না। আর শোন, আমি তো নভেরার কাছে ওপেন, সব বলি। মানে তুই আমাকে যা যা বলিস আমি সব বলি। মানে মানে আমি তোকে যা যা বলি তুই সব কথা নবীরকে বলিস? ইয়েস। তাহলে মামা ওই কথাটা কিন্তু সত্যই। কোন কথাটা বন্ধু? নবেরা থ্রেট ফিল করছে। মানে তোর সাথে যদি ওর ঝগড়াটা বাঁধে, ব্রেকআপ যদি হয়ে যায়, কোনো ছেলে আর ওকে প্রপোজ করবে না। এইটাই গড, এই কথাটাই তোরে বলা হলো না। আরে আমি কালকে এটা বলবো। ওকে, এই মানে মামা দেখ, তুই যদি বলিস তো ভালো, নিজ দায়িত্বে বলিস, এর মাঝখানে আবার আমাকে জড়াস না প্লিজ। সেই কথা আমি তোকে দিতে পারছি না বন্ধু। না মামা প্লিজ, আমার এই কথাটা অন্তত প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অস্থির সময়ের অস্থির যাত্রী আমি, বড় অস্থির, কেন অস্থির আমি, অস্থির। কি তোকে এত সুন্দর একটা বুদ্ধি দিলাম, তারপর গাল হাত দিয়ে বসে। শানু খালা, এটা বললে কি কোনো কাজ হবে? অবশ্যই হবে। তোর আব্বা এখন একরকম মানুষ, তিনি যেটা বলেন সেটাই করেন। আবার ওনাকে যদি কেউ কিছু বুঝিয়ে বলতে পারে, মানে যুক্তি দিয়ে বলতে পারে, তাহলে সেটা তিনি মেনে নেন। এই কথাটা তুই আমাকে বললি না? তাহলে এখন ফোন দে, আর দেরি করলে আবার ঘুমিয়ে যেতে পারে। শানু খালা, আমি তো মিথ্যা কথা বলতে পারি না। মনে করো মিথ্যা কথা যখন বলতে যাই তখন আমার গলা থরথর করে কাঁপে। আব্বা যদি বুঝে ফেলে আমি তো শেষ। এটা তো জীবন মরণ সমস্যা। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য তুই যেটাই বলবি সেটা মিথ্যা না। এই কথা চিন্তা করে তুই যখন ফোন দিবি তখন দেখবি তোর গলা একটু ওকে? বুঝছো? হ্যাঁ, শিওর। আর জানি না, দিচ্ছি। হ্যালো আম্মা, বলো। আব্বা সালাম আলাইকুম। আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বিকালে তো একবার ফোন দিছিলে, আবার কি দরকার? আব্বা, একটা জরুরি কথা বলতে চাই। ঠিক আছে বলো, কি তোমার জরুরি কথা? আব্বা, আপনার মনে আছে ওই যে চৌধুরী চাচার বাসায় গেছিলাম, আমি ছাদের উপরে উঠছি, তারপরে নিচে তাকাইছি, ভয়ে যে আমি ফিট খেয়ে পড়ে গেছিলাম, মনে আছে আব্বা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। ওই যে একবার তুমি দেয়ালের উপরে উঠা পড়ে গিয়া হাত ভাঙ্গিয়া গেছিল। 2 মাস তুমি হাতে ব্যান্ডেজ বাইন্ধা ঘাড়ের সাথে হাত ঝুলে ঘুরছিলা। উপর থেকে নিচে তাকাইলে তুমি অজ্ঞান হয়ে যাও।
খনকার বাড়ির জাম গাছ থেকে পড়ে তুমি ফিট হয়ে গেছিলা, হঠাৎ তুমি এই কথা কেন স্মরণ করতেছো আম্মা? জি আব্বা, আব্বা এটারে বলা হয় হাইট ফোবিয়া রোগ। মনে করেন উপর থেকে নিচে তাকাইলে মানে মানুষ যখন ভয় পায় তখন ওইটারে হাইট ফোবিয়া রোগ বলে, আর তখন মানুষ ফিট খেয়ে পড়ে যায়। আব্বা, আপনি যে আমার বিবাহ ঠিক করছেন ওই সৌদি প্রবাসী ছেলের সাথে, আব্বা আমার কি সংসার বাংলাদেশে করতে হবে নাকি সৌদি যে সংসার করতে হবে? বিকালে তোমারে বললাম না, তোমার পরীক্ষা শেষ হলে 6 মাস পরে তোমারে সৌদি আরব নিয়ে যাবে। এই কথা আবার কেন জিজ্ঞাসা করো? আব্বা আমি সৌদি কেমনে যাব? সৌদিতে যাইতে হলে তো প্লেনে যাইতে হয়, আর আমি তো প্লেনে উঠতে পারবো না। দেখা যাবে যে ভয়ে আমি এয়ারপোর্টে ওই ফিট খেয়ে পড়ে গেছি। মনে করেন জোরাজোরি করে যদি আমার মানে প্লেন পর্যন্ত উঠান, প্লেনে উঠার পরে যদি আমার জ্ঞান ফিরে, তখন তো আমি নির্ঘাত আব্বা হার্ট ফেল করে মরে যাব। তখন ওরে আল্লাহ মাবুদ, আমি তো বিরাট একটা ভুল করতে যাচ্ছিলাম। আমার তো তোমার এই রোগের কথা মনেই ছিল না। শোনো আম্মা, কালকে তোমার বাড়িতে আসার দরকার নেই। আমি পাত্রপক্ষের সাথে কথা বলি, দেখি ওরা তোমারে জাহাজে করে নিয়ে যেতে চাই কিনা। আমি তোমারে সব কিছু ফোন করে জানাবো আম্মা। তুমি মন দিয়ে লেখাপড়া করো। আব্বা, হ্যাঁ আব্বা রাখি, আব্বা আব্বা যাও আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মনে হয় এই যে আমাদের মতো যারা অসহায় মেয়ে, তুমি তাদেরকে সাহায্য করতে করতে কোন দিন যেন মাদার তেরেসা হয়ে যাও। একদম ঠান্ডা হলো অনেক। চল শুয়ে পড়। অস্থির সময়ের অস্থির যাত্রী আমি, বড় অস্থির আমি অস্থির, কেন অস্থির, কেন অস্থির আমি অস্থির, বড় অস্থির। মামা অস্থির একটা ইমার্জেন্সি ফোন, ওই লন্ডন থেকে ছোট মামা। হ্যাঁ কেন অস্থির আমি অস্থির, বড় অস্থির। অস্থির সময়ের অস্থির যাত্রী আমি, বড় অস্থির। হ্যালো, আপনি কি আমাকে কবিতা লেখা শেখাবেন মিল্টন ভাইয়া? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, কবিতায় শক্তি, কবিতায় মুক্তি। কবিতাই হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার একমাত্র মিডিয়া। আমিও আমার কবিতা দিয়ে মনের ভাব প্রকাশ করতে চাই মিল্টন ভাইয়া। শোনো, পোলার প্যান্টরা বিটলামি করে অনেক কথাই কয়, কিন্তু এই কথাটা কয় না, দূরে গিয়ে মরো। কিন্তু তোমার এই কথাটা না কয়ে আমি থাকতে পারছি না, দূরে গিয়ে মরো। আমি মরলে বুঝি আপনি খুশি হন? তাহলে আমি মরব, ডেফিনেটলি মরব। কিন্তু বলেন তো কোথায় গিয়ে মরব? কত দূরে? কত ফিট, কত গজ, কত মাইল দূরে? কত দূরে গিয়ে মরবে সেটা তোমার ব্যাপার, শুধু আমার আশেপাশে মরো না, তাইলে হবে। আমি এখন রাখছি। না 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 না, রাখবেন না। আর একটু কথা বলি না প্লিজ। দেখো সীমা, আমি এখন তোমার ভাইয়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি, তোমার সাথে আমার কথা বলা সম্ভব না। আপনাকে কথা বলতেই হবে। আপনি আমাকে মরতে বলেছেন, মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। আপনাকে সারা রাত আমার সাথে কথা বলতে হবে। আমার শেষ ইচ্ছা আপনাকে পূরণ করতেই হবে। প্লিজ কথা বলুন। ওহ, কি যন্ত্রণা! দেখো সীমা, আমি মাপ চাই, সিম্পলি আমি মাপ চাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে মরতে হবে না, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, তুমি এইভাবে আমাকে আর প্যারা দিও না, প্লিজ। তাহলে বলেন, আপনি আমাকে কবিতা লেখা শেখাবেন? তোমাকে একটা কথা পরিষ্কার বলি সীমা, কবিতা শেখানো জিনিস না, এটা অন্তরে থাকে। কারণ অন্তরে যদি কবিতা না থাকে, পরমাণু বোমা মারলেও কবিতা বের হবে না, বুঝছো? ঠিক আছে, আমি এক লাইনের একটা কবিতা লিখে আপনাকে দেখাবো, তখন বললেন আমার অন্তরে কবিতা আছে কিনা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তরিকাটা তো আমি বুঝতেছি না, তুমি এইভাবে আমাকে প্যারা দিতেছো কেন? বলবো বলবো, সবই বলবো, তবে আজকে না, কাল বলবো।
রাখি, বাই। কিরে মামা, হ্যাঁ, তুই কার সঙ্গে এতক্ষণ পেঁচাল পারলি আমরা বসায় রেখা? সেটা না হয় নাই ভাই শুনলি। জীবনে এমন কিছু কিছু গোপন প্যারা থাকে যা সহ্য করতে হয়, না বলা যায় না সহ্য করা যায়। হায় রে কবি, অস্থির সময়ের অস্থির কবি তুমি, আমি অস্থির তুমি অস্থির, কেন অস্থির? জানো খালা, একটা কথা মনে পড়তেই তো মনে করো যে প্যানিক উঠে গেল। কি মনে করে তোর প্যানিক উঠে গেল? জাহাজ, দা শিপ। জাহাজ, শিপ, কোন সিনেমার নাম নাকি? আরে না না, কোনো সিনেমার নাম না, মানে জাহাজের কথা আব্বা বলছিল, সেটা তোমারে বলতে ভুলে গেছি। হয়েছে কি ব্যাপারটা, মানে প্লেনে উঠতে না পারার খুশিটা এত ছিল যে জাহাজের কথা তো মাথায় ছিল না। তুই বস তো, বস বস। এবার ঠান্ডা মাথায় বল, জাহাজের ব্যাপারটা কি? মানে আব্বারে প্লেনের কথা বলার পর আব্বা আমাকে বলছে যে পাত্রপক্ষকে বলবে যে আমি প্লেনে যাইতে পারবো না, জাহাজে যদি তারা আমাকে নিয়ে যাইতে রাজি হয় সেই ব্যাপারে তাদের সাথে কথা বলবে। যদি এখন পাত্রপক্ষ রাজি হয়ে যায় তখন আমার কি হবে? রাজি হলে হবে, সমস্যা কি? আরে मैं हूं ना। তুই যা, নাস্তা কর, নাস্তা করে ইউনিভার্সিটি যা। যা, ইউনিভার্সিটি তো যেতেই চাই, কিন্তু কেমনে যাব বলো? আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই, আব্বা যা টাকা পাঠাইছে সব তো শেষ। খালা আমার কিছু টাকা দাও না। সব আবদার আমার কাছে। আমি যেদিন থাকবো না সেদিন তোদের কি হবে বলতো? ওয়াল্লা, তুমি কই যাবা? মনে করো আমি তো চিন্তা করছি, আমার যেদিন বিয়ে হবে আমি সাথে করে যৌতুক হিসেবে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যে তোর আরেকটা সমস্যার কথা কি যেন বলছিলি, ছেলেটাকে, মানে ওর নাম কি? কোন ছেলেটা? ও, তোর টাকা লাগবে নাকি লাগবে না? সেটা তো লাগবে। তাহলে ছেলেটার নাম বল। রূপম। আপা, নাস্তা রেডি? এইটা কি আপা? কোনটা? এইটা, এটা তো কেনা রুটি। কিচ্ছু করার নেই, কিন্তু আপনার তো কথা ছিল যে আটা ছেনে বেলে তারপর রুটি ভাজার। আপনি তো এভাবে শর্টকাট করলে হবে না। শোন, আমি সব কাজ করতে পারি, কিন্তু এই সকালের নাস্তাটা বানাতে আমার খুব বিরক্ত লাগে। আনু, তুই এটা ভালো করে জানিস না? তুই আর তোর পুতনি বোনটা কি করেছিস, সারা মাসের নাস্তার দায়িত্ব আমাকে দিয়েছিস। এখন আমার হাতে যদি নাস্তা খেতে হয় তাহলে এভাবেই খেতে হবে। কিন্তু এই রুটি তো কেউই খাবে না, আর আপনার দেবর তো খাবেই না, ওর তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এবং কি আপনিও তো পছন্দ করতেন না এই রুটি। এখন কিচ্ছু করার নেই, আমি তোর জামাইয়ের জন্য এক পাতা অ্যান্টাসিড আনিছি। এখন তুই প্লিজ যা, তো সবাইকে খেতে আসতে বল। আচ্ছা আমি বলছি, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয় আপনি সামলাবেন। আমি সামলাবো। চুলায় ভাজি, একটু নেড়ে নিয়ে আয় বোন, প্লিজ যা। ভাজিটা চুলায় ছিল না আপা, বাটিতেই ছিল। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন ওদেরকে একটু আসতে বল খেতে।
হ্যাঁ তো তোর ফোনে লাগে তো ওয়েট করতেছিলাম রে কুদ্দুস। কুদ্দুচ্ছা আই বান্টি মিয়া নগদ পোলা, কাকে কি বলছো? আরে জান বুঝো না খেলা, আম্মা জানে গুপ্তচর মুক্তচর স্টেটমেন্ট করে রাখছে, লেগে একটু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, কালকে ধরা খাবার নিয়েছিলাম না। আম্মা জানাইছে আসতে। হ্যাঁ বুঝতে পেরেছি। তুই তো বুঝবি, বুঝবি তো, তোরটা তো আসলে ব্রেন না, হাবিরির ব্রেন। আসেন আম্মা আসেন। কি রে তুই চালু হয়েছো, টোস্ট লয়েছ না কেন? রাখেন না, হন কুদিছা ওই আমার জানে ওই টোস্ট বিস্কুট লয়ে আছে বুঝছো, আমি এখন চায় ডুবাইয়া টোস্ট খামো। তুই কথাবার্তা কইছ না? হ্যাঁ আমার জান না, আপনি জান আমি খাইতাছি তো, জান। কেলা আমি খাড়ায় থাকলে তোর অসুবিধা কি? হ্যাঁ তুই কথা ক, তোর মানা করছে কেঠায় কথা ক। আচ্ছা আমার জান, বন্ধু বন্ধু লয় কি আমার জানের সামনে মন খুলে কথা কন যায়? আপনি জান আমি খাইতাছি তো। বেশি বাইসলামি না কইরা কথা ক। এমন পেন দিবার পারেন না। বন্ধ করতে পেরেছি। আরে জানো না, শানু খালা এমন একটা আইডিয়া দিল না, মানে সব কিছু ক্যান্সেল। আই মিন আমার তো গ্রামের বাড়ি যাও ক্যান্সেল। যাক ওই না খুশি হইলাম, দিলে থেকে ওই কালো মেঘটা কাটা গেল। আচ্ছা হন, ওই আমি অন রাহি রে কুদিছা, হ্যাঁ ওই পরে কথা কম না, ঠিক আছে? ভালো থাকিস, বাই বাই। বাই কুদ্দুচ্চা। ওই ওইসব কুদ্দুসা লোকে ফ্রেন্ডশিপ কি রে? যারা বাপের পছন্দ করা বিয়া বন্ধ করবার চায় তাদের লগে আবার কি দোস্তালি? মজান আপনি আমার এমন চাহিদা ধরছেন না, আপনার হাত থেকে ছুটানোর লাগা এই সিস্টেম করতে করতে আমি প্যারাসান হয়ে গেছি গা। আরে সুইটি, আরে তাড়াতাড়ি রেডি হ, তোকে বাস স্টেশনে নামিয়ে দিয়ে তারপরে আমি অফিসে যাব। আর নাস্তা তুই এখন রেডি হসনি? না আমাকে কোথাও যেতে হবে না, আমি বাবার সাথে অলরেডি কথা বলেছি। না না না, তোমার আব্বার সাথে তো আমার কোনো কথা হয়নি। এখন তোমার কথার উপরে ভিত্তি করে আমি যদি তোমাকে বাড়িতে না পাঠাই, তারপরে মেয়ে ভাই আমার উপর খেপে যাবে। না এসব চলবে না, তোকে যেতে হবে। তুই রেডিও রেডিও রেডিও। চাচু বিশ্বাস করো, সত্যি আমাকে যেতে হবে না। ও হ্যাঁ, না যেতে হলেও যাবি, দরকার আজকে যাবি, কালকে আবার বাড়ি থেকে চলে আসবি, কিন্তু যেতেই হবে। আমি মিয়া ভাইয়ের ব্যাপারে কোনো রিস্ক নিতে পারবো না। যা তুই রেডি হ, রেডি হ। আরে চাচু তুমি কেন বুঝতে পারছো না? কি আজব, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো নাকি? আমি বাবার সাথে কথা বলেছি, আমাকে কোথাও যেতে হবে না, নো রিস্ক অ্যাট অল। সত্যি দাদা কি সুইটি, সকাল সকাল তো ভালো একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। না না, মিয়া ভাই যে সেন্সিটিভ মানুষ, বেশ ভাই ভাই, তুমি কি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছো? দেখছি না, এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা মানুষের মনে একটা পবিত্র ভাব থাকে। তোর ওই আফ্রিকান মাগরের মতন চেহারা আমার সামনে হাজির করে সেই পবিত্রতা নষ্ট করিস না। বাহ 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 বাহ, ভালো স্মরণ শক্তি তো তোমার। আফ্রিকান মাগুর, এই কথাটা তো আমি তোমাকে বলি, এই উপাধিটা তোমার, তো সেটা তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। গুড গুড গুড, আই অ্যাপ্রিসিয়েট। কথা হচ্ছে কি জানো মেজো ভাই, আমার ঘরে একটা বড় আফ্রিকান মাগুরের ছবি টাঙানো আছে। আমি ওটাকে আমার মেজো ভাইয়ের মতো শ্রদ্ধা করি। প্রত্যেক দিন সকালে
আমি ঘর থেকে বেরোনোর আগে ওটাকে প্রার্থনা করি, প্রণাম করি, পবিত্র বেশে ওখান থেকে আমি বেরিয়ে আসি। কথা এটাও না, কথা হচ্ছে সুইটি ও বলছে যে ও বাড়িতে যাবে না, ওর বাড়িতে যাওয়ার কথা, ওর জন্য টিকিট কাটা হয়েছে, কিন্তু ও বাড়িতে যাবে না বলছে। কেন? সেটা আমি কি জানি? আমাকে কেন জিজ্ঞেস করছি? সেটা সুইটিকে গিয়ে জিজ্ঞেস কর। ওকে জিজ্ঞেস করা হয়েছে, ও বলেছে সমস্ত কিছু আব্বা জানে। তা আব্বা কি জানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যদি বুঝতে পারতি তাহলে পৃথিবীর কারও বুঝতে আর বাকি থাকতো না। টিনা, তুই তো খালি একটা জিনিস বুঝিস, মেজ ভাই তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই যে তুই প্রতিদিন ঘুষ খাস, এটা নিয়ে যদি তুই দুদকের হাতে ধরা পড়িস তাহলে তুই বলবি মেজ ভাই ষড়যন্ত্র করে তোকে ধরিয়ে দিচ্ছে। তুমি কিন্তু সাবজেক্টের বাইরে চলে যাচ্ছ। আর সাবজেক্টে থাকো। কথা হচ্ছিল সুইটি কেন বাড়িতে যাচ্ছে না, তুমি তাকে কি কি বলেছো, তার সাথে কি কি ডিসকাশন তোমার হয়েছে, যদি আমাকে তুমি দয়া করে বলো। টিনা, আমি যদি আগে বুঝতে পারতাম বড় হয়ে তুই এরকম একটা খবিস খাটা ছবি, তাহলে ছোটবেলায় তোকে ত্যায্য ভ্রাতা করতাম। কিছু বুঝতে হবে না তো, চল আমার সঙ্গে চল। তোর সমস্যাটা কি? তুই বাড়ি যাচ্ছিস না কেন? কেন যাচ্ছি না সেটা তো আমি ছোট চাচুকে বলেছি। না না নো 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 নো, একদম না। তুই শুধু বলেছিস যে তুই যাবি না, আব্বা সমস্ত কিছু জানে, এবারে কোনো কথা বলিস নি তুই। নো। হ্যাঁ হ্যাঁ, তুই কেন যাচ্ছিস না সেই কারণটা বল। আহা চাচু, তোমরা তো জানো যে আমার হাইট ফোবিয়া আছে, বেশি উপর থেকে নিচের দিকে তাকালে তো আমি ফেন্ট হয়ে যাই। আরে হাই ফোবিয়ার সঙ্গে বাড়ি না যাওয়ার সম্পর্কটা কি? তোমরা বুঝতে পারছো না, আমার বিয়ে আব্বা সৌদি প্রবাসী ছেলের সাথে ঠিক করেছে না। এখন তো বিয়ের পর আমাকে সৌদি যেতে হবে, মানে প্লেনে উঠে যদি আমি ফেন্ট হয়ে যাই, তারপরে যদি জ্ঞান ফিরে আমি যদি জানালা দিয়ে উকি মেরে একটু নিচের দিকে তাকাই, তাহলে যদি আমি হার্ট ফিল করি, সামান্য কথাটুকু আমি আব্বাকে জাস্ট একটু বুঝিয়ে বলেছি, তখন আব্বা বলল ঠিক আছে তোমার আসার দরকার নেই, আমি ছেলে পক্ষকে না করে দিচ্ছি, ব্যাস। শুনলি তো, শুনলি তো? আর এর ভেতরে তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছিস। কি হলো? কি হলো? ছাড়ো। আরে টানটানি কি আছে? টানাটানি? তুই টানাটানি দেখলি কোথায়? আমি তো তোর হাত ছিঁড়ে ফেলবো, তোর হাত তোর বডি থেকে আমি ডিসকানেক্ট করে ফেলবো। আরে সুইটি তার বাবার সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছে, আর তুই ভাবছিস আমি ষড়যন্ত্র করছি এবং সেইটা নিয়ে তুই সন্দেহ করছিস। আমি এখনো ভাবছি যে তুমি ষড়যন্ত্র করছো। তুই এখনো সেটা ভাবছিস কেন? কারণ এমন তো হতে পারে যে তুমি আর সুইটি মিলে যোগ সাজস করে আমাকে ফাঁসাতে যাচ্ছ। হ্যাঁ, কারণ এমনিতে তুমি অনেকদিন ধরে মিয়া ভাইয়ের কাছে আমাকে ফাঁসানোর অনবরত চেষ্টা করে যাচ্ছ। হ্যাঁ চিনা, তুই এটা কাজ কর ভাই। ভাই তুই তোর ব্রেনের চিকিৎসা করা, তোর ব্রেন ক্র্যাক হয়ে গেছে, তোর ব্রেনের সার্কিট ভেঙে গেছে, সেন্সর নষ্ট হয়েছে, কতগুলো সেন্সর লাগা তুই ভালো করে। তোর ভেতরে না যে কোনো মানুষকে যে কোনো কারণে সন্দেহ করার একটা বাতিক তৈরি হয়েছে। তুই চিকিৎসা করার টাকা যা লাগে আমি এ বাড়িতে কার যে ট্রিটমেন্ট করাতে হবে সেটা সবাই খুব ভালো করে জানে, এ নিয়ে আমরা কথা না বলি। আজকে আমি মিয়া ভাইকে ফোন করব, ওনার সাথে কথা বলার পর তোমার সাথে আমার ফয়সালা হবে। আচ্ছা কি হচ্ছে এসব? তোমরা দুই ভাই মিলে আবার ঝগড়া শুরু করলে? চিনা, নাস্তা খেতে বল। না ভাবি, আমি নাস্তা টাস্তা কিছু করব না, আমার নাস্তা করার সময় নাই। তুমি তোমার স্বামীকে খুব ভালো করে নাস্তা খাওয়াও, ভালো করে বেশি করে রুটি দাও, আরো আরো কি কি আছে সমস্ত কিছু ডাবল করে দাও। এখন তো আছে আফ্রিকান মাগুর, ফুলে ফেড়ে একেবারে সুদানি দুম্বা হয়ে যাক, তারপরে মজাটা বোঝা যাবে। চলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার সামনে তুমি উপস্থিত থাকতে ও আমাকে সুদানি দুম্বা হবার অভিশাপ দিল, আর তুমি কিচ্ছু বললে না।
আচ্ছা কাজল, তুমি তো খুব ভালো করে জানো তোমাদের দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে আমরা দুই বউ কখনো ইন্টারফেয়ার করি না। এখন থেকে করবে। আচ্ছা ঠিক আছে, নাস্তা করো আস্তে। আমি হিরণকে ডাকতে যাচ্ছি। হিরণ, হিরণ, ওই বাবা, এক্ষুনি তো এটা পড়বে। কিভাবে ঘুমায় ছেলেটা? হিরণ, ওঠ বাবা, আমি নিজের হাতে নাস্তা করেছি, চল খাবি, ওঠ। আমাকে উঠতে বলো না তো আম্মু, আমি উঠতে পারবো না। কেন উঠতে পারবি না? কেন, কি হয়েছে তোর হিরণ? আমি একটা আকাম আম্মু, এই মাজুল জীবন আমার, এই মাজুল জীবন নিয়ে আমি কেন উঠবো, কিভাবে উঠবো? এসব কি বলছিস তুই? মাজুল মানে কি? মাজুল কি তুমি জানো না আম্মু? না। মাজুল মানে হচ্ছে মফিজ। আমি মফিজ, মফিজা বারবার ধরা খায়। তোমার ছেলে একটা মফিজ আম্মু। আরে তুই মফিজ হতে যাবি কেন? তুই তো হিরণ, আমার ছেলে। না না আম্মু, আমি হিরণ না, আমি মফিজ। আমি আজ পর্যন্ত ঝগড়া করতে শিখলাম না। আমার বাপ চাচারা প্রতিদিন ঝগড়া করে, সেটা দেখেও শিখতে পারলাম না কিভাবে ঝগড়া করতে হয়। আমি আমি একটা আকাম্মা আম্মু। ওরে আল্লাহ, এই পাগলের গোষ্ঠীতে এসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন তাড়াতাড়ি ওর পানি, কিন্তু গায়ে পানি ঢেলে দেবো আমি। ঢালো আম্মু, যত খুশি পানি ঢালো। পানি ঢেলে ঢেলে ভিজে চুপচুপ হয়ে যায়। কি? আমার পানিসা জীবনটা পানি পানি হয়ে যাবে আম্মু। আমি কিন্তু চড় লাগাবো হিরণ। ওঠ ওঠ। ও মা, ঢঙ্কালি। ওঠ, যা ফ্রেশ হয়ে আয়। আমি টেবিল গেলাম, আয়। আনো, আনো, কি হয়েছে মেজো ভাই? তোমাদের মতলবটা কি? কেন মেজো ভাই, বুঝতে পারছি না। তোমার মহান শ্রদ্ধেয় স্বামী, আমার অতি পূজনীয় ছোট ভাই চীনা আমাকে অভিশাপ দিয়েছে সুদানি দুব্বা হওয়ার জন্য। আর তুমি নাস্তা দিয়েছো প্রিজারভেটিভ দেওয়া আটা দিয়ে তৈরি করা রুটি দিয়ে। এর মানে কি? আপনার ছোট ভাই আপনাকে কি বলে গেছে, তার সাথে এই রুটির কি সম্পর্ক মেজো ভাই? ও, তুমি জানো না না প্রিজারভেটিভ দেওয়া রুটি খেলে কি হয়? তুমি আর তোমার স্বামী মিলে এই প্রিজারভেটিভ দেওয়া রুটি খাইয়ে আমাকে তুম্বা বানাবার ষড়যন্ত্র করেছো। আমার জীবনটাকে ধ্বংস করার পরিকল্পনা করেছো। আমি তোমাদের সমস্ত ষড়যন্ত্র ধরে ফেলেছি। এইবার আমি মিয়া ভাইয়ের কাছে তোমাদের নামে কমপ্লেন করব। না 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 না, এই প্যান প্যানা কান্না দিয়ে এবার কোনো লাভ হবে না। আমি কমপ্লেন করব এবং মিয়া ভাইকে বলবো কোন অবস্থাতেই তুমি আর চীনা যেন এই বাড়িতে না করতে পারো। আমি অবশ্যই যাচ্ছি নাস্তা না খেয়ে। এই যে দেখো কি অবস্থা করেছো আমার। স্যান্ডেল পায়ে দিয়ে টাই না বেঁধে আমি অফিসে চলে যাচ্ছি। এই প্রিজারভেটিভ খাইয়ে খাইয়ে তোমরা আমার ব্রেনটাকে প্রিজারভেটিভ করে ফেলছো। আমার জুতো কোথায়? তোর মেজখান নাস্তা খাওয়া শেষ? হ্যাঁ শেষ। রুটি নিয়ে কোনো কমপ্লেন করেনি তো? না না পা, একদমই কমপ্লেন করেনি, বরঞ্চ বলছিল রুটি অনেক মজার হয়েছে। আমাকে বলছিল যে দেখেছো তোমার আপা কত চমৎকার রুটি বানায়। দেখ, এইটা হচ্ছে মেজো ভাইয়ের সাথে তোর স্বামীর পার্থক্য। তোর স্বামী হলে পুরা বাড়িতে এই রুটি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাতো। তুই চীনাকে বুঝিয়ে বলবি হাতে বেলে রুটি দিয়ে আমি নাস্তা দিতে পারবো না।
মায়া, মায়া, আসি। হ্যাঁ বলো। এই বাড়িতে যে একটা ষড়যন্ত্র হচ্ছে, তুমি কি তার কোনো খোঁজ রাখো? ষড়যন্ত্র? হুম। কিসের ষড়যন্ত্র? কারা করছে? চীনা আর আনু, ওরা ষড়যন্ত্র করে আমাকে শারীরিকভাবে একেবারে অসুস্থ করে ফেলতে চায়। তুমি কি তার কোনো খবর রাখো? মিয়া ভাইকে কমপ্লেন করে হয় ওরা এই বাড়িতে থাকবে, না হলে আমরা। আরে কি হয়েছে সেটা বলবে তো। আরে কি হয়েছে তার আগে তুমি তাড়াতাড়ি গিয়ে দেখো ওই প্রিজারভেটিভ দেওয়া রুটি সীমা, হিরণ, সুইটি ওরা খাচ্ছে কিনা। যদি খেতে থাকে এক্ষুনি খেতে না করো। মানে? আরে ওই রুটি খাইয়ে আমার পুরো ফ্যামিলিকে ওরা দুম্বা বানাতে চায়। কেন? ওই রুটিতে কি আছে? ওই চীনা আর আনু খুব ভালো করে জানে ওই প্রিজারভেটিভ দেওয়া রুটি খেলে মানুষ ফটাফট করে মোটা হয়ে যায়। তাই তো ওগুলো বানিয়েছে আমাদের দুম্বা বানাবার জন্য। আমি আজকেই মিয়া ভাইয়ের কাছে ফোন করে এর বিচার চাইবো। মিয়া ভাইকে ফোন করতে হবে না? কেন ফোন করতে হবে না? কেন? নিশ্চয়ই ফোন। আর তুমি আবার কাঁদছো কেন? কারণ ওই রুটি আমি বানিয়েছি। এই! তুমি বানিয়েছো কেন? তোমাকে বলেছিলাম না যে এই মাসে আমার নাস্তা বানাতে হবে, অতগুলো রুটি আমার পক্ষে বানা সম্ভব না, তাই আমি রেডিমেড রুটি কিনে এনেছি। খোদা, আমি ঘরে শত্রু বিভীষণ রেখে ওই মেয়েটাকে না হোক এতগুলো আজে বাজে কথা বললাম। আমি ওকে এখন মুখ দেখাবো কেমন করে? আর কেন না তো অপদার্থ বউকে আমি বিয়ে করেছি, তোমার জন্য সমস্ত জীবন আমাকে এর ওর কাছে ধরা খেতে হচ্ছে। হয়েছে, থামো। খেতে খেতে ওই শরীরে লবণ কমিও না, পরে আবার স্যালাইন খেতে হবে। আমি অফিস থেকে ফিরে এসে যে করে হোক আনুকে ম্যানেজ করবো। আরে যেই না বলেছি যে মেজো ভাই রুটি খেয়ে মজা পেয়েছে, মেজো আপা যে কি খুশি। মেজো ভাই ডাকার সাথে সাথে রুমে লাফাতে লাফাতে চলে গেল। আচ্ছা তুই এমন বুদ্ধি, মানে তোর মাথায় এরকম বুদ্ধি আসলো কি করে? আরে আমি তোর বোন না, একটু একটু করে আমিও শিখছি। থাক, তোর সমস্ত শেখার দরকার নেই। তুই যেমন সহজ সরল আছিস তেমন সহজ সরলই থাক। এতক্ষণে নিশ্চয় ওনার বেলুনটা একদম ফুস হয়ে গেছে। মায়াপা, আপনি এমন গম্ভীর হয়ে আছেন কেন? তোমার বোনকে জিজ্ঞেস করো। কেন মায়াপা, আমি কি করলাম? ঢং করবি না। তুই আমার কাছে কেন বললি তোর মেঝো ভাসুর রুটি খেয়ে বলেছে মজা পেয়েছে? আশ্চর্য, আপা আপনার একটা উপকার করলো আর আপনি এখন উল্টো আপাকেই বকাবকি করছেন। আমার কিসের উপকার করেছে? আপনার দোষটা আপা নিজের ঘাড়ে নিয়েছে। আপা বলেছে যে ওই রুটি আপা বানিয়েছে। কাজু ভাইকে যদি আপনি নিজে থেকে না বলতেন যে ওই রুটি আপনি বানিয়েছেন, তাহলে তো কাজু ভাই কিছু বুঝতোই না। আপনার দোষটা সে নিজের ঘাড়ে নিয়েছিল। তবা তবা, হায় হায়, আমি তো এভাবে ভাবতেই পারিনি। আমি তো আরো ওকে দোষ দিচ্ছি, ও যে আমার উপকার করতেছে এটা তো বুঝতেই পারিনি। আমি কি কুক্ষণে কাজুর কাছে স্বীকার করলাম। সত্যি তো আমি আসলে একটা গাধার গাধা। একদম ঠিক বলেছেন। মানে উপকারের উপকার বোঝার জন্য মাথায় কিছুটা ঘিলু টিলু থাকা দরকার। ঘিলু থাকবে কিভাবে? সব ঘিলু তো তোমার মাথায়। থ্যাংক ইউ আপা, সবই আপনাদের দোয়া। আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই, বেদনার ঝড়। মানুষ কেমন তুমি, ভালো নাকি মন্দ, হিসেব নিকেশ নিয়ে
চলে শুধু দ্বন্দ্ব, ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর, নিজেই নিজের তুমি, তুমি আয়না।